বনের রাজা সিংহ আজ একটা জরুরি সভা ডাকে। সব প্রাণীরা সেখানে উপস্থিত হয় আর রাজা তার কথা বলা শুরু করে দেয়। বন্ধুরা, তোমরা জানো সকলেই সামনে বর্ষাকাল আসছে। তখন আমাদের খাবারের অনাটন দেখা দিবে। তাই আমি তোমাদের সাবধান করে দিচ্ছি। আমরা এখন কি করব রাজা? খাবারের সংকট পড়ে গেলে খাবার কোথায় পাবো আমরা? তখনকার খাবারের ব্যবস্থা করা দরকার। হ্যাঁ হাতি, তুমি একদম ঠিক বলেছো। আমিও সেটাই বলতে চেয়েছি। তোমরা যেভাবে পারো সেভাবে তোমাদের খাবারের ব্যবস্থা করতে থাকো। এতে বর্ষার কাউকেই না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ, আমাদের তাই করা উচিত। আমার এসব কিছুই করতে হবে না। আমি যখন ইচ্ছে আমার খাবার জোগাড় করে নিতে পারবো। যত সব। এই বলে বানর সেখান থেকে চলে যায়। সবাই রাজার কথা মেনে নিলেও বানর রাজার কথা মানতে একদমই সম্মতি দেয় না। সেখানে খরগোশ, কচ্ছপ, ভাল্লুক, শেয়াল, হাতি, হরিণ আরো বহু পশু বাস করত। সবাই রাজার কথা মেনে নেয়। হাহ, রাজা হয়েছে তো কি একদম মাথা কিনে নিয়েছে নাকি? যে যা বলবে আমরা সেটাই করব। আমি তো কখনোই করব না। যে যা ইচ্ছা করুক, আমি করব না। খুব খিদে পেয়েছে আমার। কি যে করি, দেখি কোথাও কিছু পাই কিনা। এই বলে বানর খাবার খুঁজতে থাকে। এই গাছ থেকে ওই গাছে লাফাতে থাকে। যেতে যেতে একটা কলা বাগানের কাছে যায়। গিয়ে দেখে সেখানে কয়েকটা গাছে কলা পেকে আছে। এই তো পেয়ে গেছি আমার প্রিয় খাবার। আমি চাইলেই যখন তখন খাবার খুঁজে নিতে পারবো। তার জন্য আবার আলাদা করে খাবার সংগ্রহ করে রাখতে হবে নাকি? হ্যাঁ, যাই, এক কাঁদি কলা নিয়ে যাই। এই বলে বানর এক কাঁদি কলা ছিঁড়ে নিয়ে যায় তার থাকার জায়গায়। গাছের ডালে বসে থেকে কলা খাচ্ছে আর কলার খোসা মাটিতে ফেলছে। সেদিক দিয়ে যাচ্ছিল খরগোশ। না দেখে হাঁটতে থাকায় কলার খোসায় পা দিয়ে পিছলে পড়ে যায়। খরগোশ এই বলে উপরে তাকায়। উপরে তাকিয়ে দেখে বানর পা ঝুলিয়ে ঝুলিয়ে আরামে কলা খাচ্ছে আর নিচে কলার খোসা ফেলছে। তা দেখে খরগোশ বানরকে বলে, বানর দাদা, কলা খাচ্ছ খাও। কলার খোসা এইভাবে যেখানে সেখানে কেন ছড়াচ্ছ? এখনই তো আমার কোমরটা ভেঙে যেত, আর অন্য যে কেউ আঘাত পেতে পারে। সেদিকেও তো তোমার খেয়াল রাখা উচিত নাকি? আমার কলা আমি যেভাবে ইচ্ছে খাবো। তোমাকে আমার জ্ঞান দিতে হবে না। তোমার কোমর ভাঙতো, ভাঙেনি তো আর নাকি? যাও যাও এখান থেকে। আর বানর দাদা, রাজা মশাই তো বললো আমরা যেন দুর্যোগের জন্য খাবার সংগ্রহ করে রাখি। কিন্তু তুমি তো নিজে খেয়ে যাচ্ছ। বিপদ আসছে আর তুমি তো কিছু পাত্তাই দিচ্ছ না। ওসব নিয়ে আমি ভাবি না, যা হবে দেখা যাবে। আরে, তোমাকে বলাটাই আমার বৃথা। এই বলে খরগোশ সেখান থেকে চলে যায় আর বানর সেখানে তার মতো কলা খেতে থাকে। আর অন্যদিকে সবাই তাদের খাবার সংগ্রহ করা শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ, এখন যাই, দেখি একটু ঘুরে আসি। কে কোথায় কি করে, একটু টহল দিয়ে আসা যাক। এই বলে বানর হাঁটতে থাকে। যেতে যেতে দেখতে পায় কচ্ছপ পানিতে কিছু খুঁজছে। ওহে কচ্ছপ, কি করছো তুমি? মাছ খুঁজছি বানর দাদা। এত মাছ দিয়ে কি করবে তুমি? কি করব আবার, সামনে দুর্যোগ আসছে, তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা খাবার সংগ্রহ করে রাজার কাছে জমা রাখছি। তুমি কি খাবার সংগ্রহ করছো না বানর দাদা? আমার এসব কিছুর কোনো দরকার নেই, এসব তোমরাই করো। তোমাকে তো কিছু বলাই বৃথা। যাও,
যাও, তোমার কাজে যাও তুমি। আমাকে আমার মতো কাজ করতে দাও। হ্যাঁ, যত সব। এই বলে বানর সেখান থেকে চলে যায় ও সামনে এগিয়ে যায়। কিছু দূর এগিয়ে যেতে দেখতে পায় হাতি বিভিন্ন ধরনের খাবার জোগাড় করছে। বিভিন্ন ধরনের খাবার, ফলমূল। তা দেখে বানর হাতিকে বলে, আরে হাতি দাদা, করছো কি তুমি? এত খাবার কি একাই খাবে নাকি তুমি? আর তোমার যা পেট, তাতে এত খাবার তো কোনো ব্যাপার না। বেশি কথা বলো না বানর, আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না। যাও তুমি, যখন তুমি বিপদে পড়বে তখন বুঝবে। রাজামশাই এত করে বলল, কথা তো তোমার গায়েই লাগাও না। তুমিও আমাকে জ্ঞান দিতে শুরু করো না, আমি শুনতেই চাই না। যা করার করো, জ্ঞান দিও না। এই বলে বানর সেখান থেকে চলে যায়। কিছু দূর সামনে এগোতেই দেখে শেয়াল ভুট্টা আনছে, তাও অনেকগুলো করে। কি শিয়াল মশাই, তুমিও কি সবার মতো খাদ্য সঞ্চয় করছো নাকি? হ্যাঁ, তা তুমি কিছু করছো না নাকি? কোনো খাবার কি সঞ্চয় করেছো? না, আমি এসব করতে পারবো না। আমার খাবারের অভাব পড়বে নাকি? আমি আগেই জমাতে টমাতে পারবো না। আমি যখন প্রয়োজন খুঁজে নিব। এগুলো অনেক জরুরি কাজ বানর, তোমার গুরুত্ব দেওয়া উচিত, না হয় বিপদে পড়তে হবে। আহ শিয়াল মশাই, দয়া করে এখন তুমিও আমাকে জ্ঞান দিও না। আমি এইসব শুনতেও চাই না। তুমি তোমার কাজ করো, আমি আসি। তোমাকে বলাই বৃথা। এই বলে শেয়াল সেখান থেকে চলে যায় আর বানর তার মন মতো করে ঘুরতে থাকে। অন্যদিকে সব পশুরা রাজামশাইয়ের কাছে খাবার সংগ্রহ করে রাখছে। তোমরা অনেক ভালো কাজ করেছো সঙ্গীরা, আমি তোমাদের কাজে অনেক খুশি হয়েছি। সবাইকেই উপস্থিত দেখতে পাচ্ছি, কিন্তু বানরকে তো কোথাও পাচ্ছি না, না খাবার জমা দেওয়ার সময়। রাজামশাই, বানরের সাথে আমাদের সকলের দেখা হয়েছিল। কি বললো ও? কেন আসছে না? ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ওর কথা থেকে নড়বে না। এরপর রাজাকে সবাই বানরের কথা খুলে বলে। তা শুনে রাজা সকলকে বলে, আরে, ও তো বিপদে পড়বে। এরপর রাজা তাদের সবাইকে কিছু বলে। সবাই রাজার কথায় সায় দেয়। এভাবেই দিন কাটতে লাগলো। এরপর শুরু হলো বর্ষাকাল। সারাদিন মুষলধারায় বৃষ্টি। কেউ এখন বাইরে গিয়ে খাবার জোগাড় করতে পারে না। এত খিদে পেয়েছে, কিন্তু বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, যাবো কিভাবে? যাই রাজার কাছে, ওখানেই সবাই আছে। এরপর বানর রাজার কাছে যায়। সেখানে গিয়ে দেখে গুহার ভেতরে বসে সবাই খাচ্ছে। তা দেখে বানরেরও লোভ লেগে যায়। রাজামশাই, আমার খুব খিদে পেয়েছে। তো তুমি এখান থেকে কোনো খাবার পাবে না, কেননা তুমি আমাদের খাবার সংগ্রহ করতে কোনো প্রকার সাহায্য করনি। তবে তোমাকে আমরা কিভাবে ভাগ দিব? বানর এ কথার কোনো জবাব দিতে পারে না। এখন সে বাইরে কোথাও কোনো খাবার পাবে না, কিন্তু তার প্রচণ্ড খিদে পেয়েছে। তাই সে ক্লান্ত হয়ে সেখানে গুহাতেই বসে পড়ে। তখন সবাই তাদের আগের খাবার নিয়ে বানরের কাছে যায় আর বলে, এই নাও বানর, খেয়ে নাও। কিন্তু আমি তো আপনাদের কোনো সাহায্য করিনি। আমি সত্যি অনুতপ্ত। আমার উচিত ছিল সবার মতো খাবার সংগ্রহ করা। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই তোমার জন্য ভালো। নাও, খেয়ে নাও। বানর তার ভুল বুঝতে পারে আর তাদের দেয়া খাবার খেয়ে নেয়। এরপর থেকে বানর সবাইকে তাদের কাজে সাহায্য করতে শুরু করে। একদা এক জঙ্গলে এক সিংহ রাজা ছিল। সিংহ রাজা বনের সমস্যার সমাধান করত।
বনের কারো কোনো সমস্যা হলে তারা সিংহরাজার কাছে এসে সমাধান চাইতো। একদিন সিংহরাজা বনে হাঁটতে হাঁটতে এক বানরের সাথে দেখা হয়ে যায়, আর সিংহ রাজা বানরকে বলে, এই যে বানর মশাই, এদিকে একটু শুনে যাও তো। হ্যাঁ রাজা মশাই বলুন। বলি বানর মশাই, তুমি তো আমার সব কাজই করে দাও, যা করতে বলি তাই করো। হ্যাঁ, আপনি আমাদের বনের রাজা, আপনার কথা তো শুনতেই হবে। তো এখন কি করতে হবে? আপনি শুধু আদেশ করুন, আমি করে দেব। তেমন কিছুই না, তুমি শুধু বনের সবাইকে একটু খবর দেবে। সবার সাথে আমার কিছু কথা আছে। সবাইকে বলবে বিকেলবেলা যেন সবাই আমার ডেরায় চলে আসে। ঠিক আছে রাজামশাই, আপনি এখন আপনার ডেরায় চলে যান। সময় মতো সবাইকে নিয়ে আমি আপনার ডেরায় আসব। আচ্ছা, আমি তাহলে চলে গেলাম। এই বলে সিংহরাজা তার ডেরার দিকে হাঁটতে থাকে, আর বানর মশাই সবাইকে খবর দিতে বনের ভিতরে যায়। এরপর বিকেল হতেই বানর মশাই হাতি, ঘোড়া, হরিণ, বানরের দল, গন্ডার, বনের পাখি, শেয়াল সবাইকে নিয়ে সিংহের ডেরায় চলে আসে। এসে দেখে সিংহ তার ডেরায় শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। এরপর বানর মশাই রাজাকে ডাকতে শুরু করে। এই যে রাজামশাই শুনছেন, বনের সবাইকে তো ডাকতে বলেছিলেন, সবাই এসেছে, একটু জেগে উঠুন। সিংহ রাজা হঠাৎ করে চমকে ওঠে আর বলে, কে 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 ডাকে আমায়? রাজামশাই, আমরা এসেছি, আপনি ডেকেছিলেন আমাদের। ও হ্যাঁ, আসলে ঘুমিয়েছিলাম তো, তাই আর কি ভুলে গেছিলাম। এরপর সিংহ তার আস্তানায় উপরে উঠে দাঁড়ায় আর সবাইকে বলে, আসলে তোমাদের একটা কথা বলা দরকার। কি হয়েছে রাজামশাই? কোনো সমস্যা থাকলে বলুন, আমরা সবাই মিলে সমাধান করার চেষ্টা করব। সমস্যা নয়, আসলে আমি বিয়ে করতে চাই, একা একা আর ভালো লাগে না। রাজা মশাইয়ের কথা শুনে বনের সবাই অনেক খুশি হয়ে যায় আর একসাথে বলে, হুররে, রাজামশাইয়ের বিয়ে! বানর মশাইও অনেক খুশি হয়ে যায় আর বলে, রাজামশাই, এটা অনেক খুশির খবর, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার জন্য সিংহী রানী খুঁজে নিয়ে আসব। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। ঠিক আছে, তোমরা তাহলে আজ চলে যাও। আর বানর মশাই, আপনি কোনো খোঁজ পেলে আমাকে জানাবেন। ঠিক আছে, আজ আমরা তাহলে চললাম। এরপর রাজা মশাই আবার তার ডেরার ভিতরে ঢুকে যায় আর বনের সবাই আবার বনে যে যার জায়গায় চলে যায়। এভাবে কিছুদিন যেতে থাকে। তারপর বানর মশাই একটা সিংহী আর বনের সবাইকে সাথে নিয়ে আবার সিংহ রাজা ডেরায় আসে। আর বানর মশাই সিংহ মশাইকে বলে, রাজামশাই, একটু বেরিয়ে আসুন, দেখুন কাকে নিয়ে এসেছি। এরপর রাজা মশাই তার ডেরা থেকে বেরিয়ে আসে আর বলে, কি হয়েছে বানর মশাই, তুমি আজ সবাইকে নিয়ে হাজির হয়েছো যে? এই দেখুন রাজামশাই, আমরা আপনার জন্য সিংহী নিয়ে এসেছি। দেখুন তো সিংহীকে আপনার পছন্দ হয় কিনা। সিংহ রাজা আর সিংহী দুজনের দিকে তাকিয়ে থাকে আর তাদের দুজনের চোখে ভালোবাসা দেখা যায়। তারপর সিংহ রাজা বানর মশাইকে বলে, বানর মশাই, তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি রাজি। এরপর সবাই খুশি হয়ে যায় আর বানর মশাই সিংহরাজের হাতে একটা ফুলের মালা আর সিংহীর হাতে একটা ফুলের মালা দেয়। এরপর সিংহী সিংহরাজের কাছে গিয়ে আর একে অপরের গলায় মালা পরিয়ে বিয়ে করে নেয়। সবাই সিংহরাজার বিয়ে হয়ে যাওয়ায় অনেক খুশি হয়ে বনের দিকে ফিরে যায়।
এভাবে কিছুদিন যেতে থাকে। তারপর সিংহ রাজা আর সিংহী রানী বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর বন সামলানোর জন্য বানর মশাইকে খবর পাঠায়। এরপর বানর মশাই সিংহের ডেরায় আসে আর সিংহ রাজাকে বলে, কি হয়েছে রাজামশাই, আমাকে ডেকেছেন কেন? আমি কিছুদিনের জন্য রানীকে নিয়ে বেড়াতে যাব। তুমি এর মধ্যে বনের সবকিছু একটু সামলে নিও। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। এরপর সিংহ রাজা আর রানী বেড়াতে যায় আর বানর সিংহের ডেরা থেকে বন সামলাতে থাকে। একদিন বানর বলে, রাজামশাই তো অনেক দিন হয়নি, এখন তো আমি বনের রাজা, আমি যেভাবে চালাবো সেভাবেই চলবে। এখন থেকে কাউকে এই বনে শান্তিতে থাকতে দেব না, সবাইকে অত্যাচার করব, সবাই যেন আমাকে ভয় পায়। এভাবে বানর সুযোগ পেয়ে বনের সবাইকে দিয়ে কাজ করায়, সবাইকে খাবার আনতে আদেশ করে। বানর শুধু শুয়ে শুয়ে খায় আর ঘুমায়। এভাবে কিছুদিন কেটে যায় আর এর মধ্যে সিংহ রাজা আর সিংহী রানী তার ডেরায় ফিরে আসে আর সবাই সিংহ রাজাকে বানরের নামে বিচার দেয়। সবকিছু শুনে সিংহ রাজা বানরকে বলে, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আমি তোমাকে এই বন থেকে বের করে দিলাম, তুমি আর এই বনে কখনো আসবে না। আর হ্যাঁ, ক্ষমা চাইলেও ক্ষমা পাবে না, কারণ বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। এরপর বানর মশাই সেখান থেকে অনেক দূরে চলে যায় আর রাজা মশাই তার বনের পশু পাখিদের নিয়ে শান্তিতে বসবাস করতে থাকে। একদা এক বনে বাস করত অনেক পশু পাখি। সবাই খুব সুখেই দিন কাটাতো। সেই বনেই থাকতো বানর, যে ছিল একটি চোর। সর্বদাই সে কারো না কারো জিনিস চুরি করত। চুরি করা তার প্রয়োজন ছিল না, ছিল তার স্বভাব। সবাই এ নিয়ে ভয়ে থাকতো, যে না জানি কখনকার কি চুরি হয়ে যায়। গিন্নি, ও গিন্নি, দেখো আমি ঘরের জন্য কি এনেছি। কই গো? আসছি গো, আসছি। হ্যাঁ হ্যাঁ, বলো, হলো কি তোমার? কি এনেছো দেখাও। এই দেখো, কত সুন্দর একটা থালা এনেছি। আমার এটা খুব পছন্দ হয়েছে, তোমারও পছন্দ হবে। ও মা, কি সুন্দর! আমার খুব পছন্দ হয়েছে গো। দাও দাও, আমাকে দাও। হাতের গিন্নি ওই থালাটা নিয়ে খুব খুশি হয়, কারণ থালাটি ছিল খুব সুন্দর। এই সুন্দর থালার খবর বানর চোরের কান অবধি পৌঁছে যায়, আর তা শুনে বানর বলে, আমি থাকতে হাতির ঘরে থাকবে সুন্দর থালা? কোনোভাবেই তা সম্ভব না। এই থালা আমি আমার কাছে নিয়ে আসব। বানর এভাবে চিন্তা ভাবনা করে হাতির বাড়ির কাছে যায়। তখন দেখতে পায় হাতি আর হাতির বউ সেই থালা নিয়ে কথা বলছে। আরে হাতি ভাই, সাথে তো ভাবিও আছে দেখছি, তা কেমন আছো তোমরা? আরে বানর মশাই, কেমন আছো? আমরা তো অনেক ভালো আছি। হ্যাঁ, তা তো বোঝাই যাচ্ছে। এত খুশি খুশি লাগছে যে। হাতি বানরকে থালার কথা বলে। তারা তো জানে না যে তারা নিজেরাই খাল কেটে কুমির আনছে। সবাই বানরকে ভালোই জানতো, কিন্তু এটা কেউ জানে না এই বানরই আসল চোর। এখন আসি গো হাতি ভাই, আবার পরে কখনো কথা হবে। এই বলে বানর সেখান থেকে চলে যায় আর হাঁটতে হাঁটতে ভাবতে থাকে, সুযোগ বুঝে চুরি করতে হবে, না হয় ধরা পড়ার সম্ভাবনা আছে। যদিও আমাকে ধরার সাধ্য কারোর নেই, তবু সাবধান থাকা ভালো। যাই যাই। বানরের পরিকল্পনা যে সে কিভাবে চুরি করবে। ঠিক সুযোগ বুঝে বানর সেই থালা চুরি করে নেয়, আর থালা ঘরে দেখতে না পেয়ে
চিল্লাতে শুরু করে। থালা থালা কোথায়? আমার এত শখের থালা চুরি হয়ে গেছে। আমার থালা, কি হলো গিন্নি, কি হলো? আমাদের শখের থালা চুরি হয়ে গেছে। কি বলছো কি তুমি? কি করি এখন? না, বিষয়টা রাজামশাইকে জানাতে হবে। আর অন্যদিকে খরগোশের বিয়ের তোড়জোড় চলছে বনে। সবাই খরগোশকে নিয়ে খুবই খুশি। খরগোশের বিয়ের খুব শখ ছিল, তার শখ পূরণ হতে যাচ্ছে। খরগোশ নিজে গিয়ে গিয়ে সবাইকে তার বিয়ের দাওয়াত দিতে থাকে। বানরের কাছেও যায় দাওয়াত দিতে। বানর দাদা, ও বানর দাদা, বাড়ি আছো নাকি? আরে খরগোশ মশাই যে, তা কি খবর? আমি তো বেশ ভালো আছি। হ্যাঁ, তা তো তোমাকে দেখেই মনে হচ্ছে। তা তোমার এত খুশির কারণ কি শুনি? ও মা, কি বলছো তুমি? জানো না তুমি আমার যে বিয়ে হতে চলেছে? কই, আমি তো এ বিষয়ে কিছুই জানি না। তা এখানে কেন? তোমাকে বিয়ের দাওয়াত দিতে আসলাম গো। কাল বাদে পরশু আমার বিয়ে, তোমাকে কিন্তু আসতেই হবে আমার বিয়েতে। আচ্ছা, আমি অবশ্যই যাব। আচ্ছা, তবে আমি আজ আসি। অন্যদিকে বনের রাজা সিংহ তার বাচ্চার জন্য খেলনা নিয়ে আসে। সেই খেলনাও চুরি হয়ে যায়। রাজার বাড়ি থেকে চুরি হওয়ায় রাজা নিজেও চিন্তায় পড়ে যায় যে কে এই চোর। তখনই রাজার কাছে হাতি আর হাতির গিন্নি আসে। রাজামশাই, ও রাজামশাই! কি হলো হাতি? তুমি এই সময়ে এখানে কি করছো? অনেক জরুরি দরকার রাজামশাই। কেন? কি এমন দরকার বলো? এর বিচার আপনাকে করতেই হবে। এভাবে আর কতদিন চলবে বলুন তো? আরে কি হয়েছে সেটা তো বলবে নাকি? কথা খালি ঘুরিয়ে যাচ্ছ। ও কি বলবে? আমার শখের থালা চুরি হয়ে গেছে রাজা মশাই। আহ, কান্নাকাটি বন্ধ করো। আমি নিজেই অনেক চিন্তায় আছি। বনে দিন দিন চুরির উৎপাত বেড়েই চলেছে। আমি যে বনের রাজা, আমাকেও ছেড়ে দেয়নি। রাজার ঘরেও চুরি করেছে। একবার শুধু পায় চোরকে, ওর এমন শাস্তি দিব যে বাপের জন্মেও ভুলবে না। একদম ঠিক বলেছেন রাজামশাই। চোরের সাহস দিন দিন বেড়েই চলেছে। যখন তখন যার তার ঘরে চুরি হচ্ছে, আর চুরি করে শুধু নতুন নতুন জিনিসপাতি। এভাবে চললে সংসারের আর নতুন কিছু আনা সম্ভব হবে না। আমার এত স্বাদের থালা। এদিকে বানর ভাবছে খরগোশকে নিয়ে। আমি আজ অব্দি বিয়ে করতে পারিনি, আর সেখানে কিনা খরগোশ বিয়ে করবে? না না, তা কিছুতেই হতে দেওয়া যাবে না। কি করা যায়, কি করা যায়? বানর গভীর চিন্তায় পড়ে যায় কিভাবে কি করবে। কিন্তু খরগোশকে বানর বিয়ে করতেই দিবে না। এই তো পেয়েছি বুদ্ধি। একবার বিয়ে শুরু হোক, তারপর দেখাবো মজা। হা হা হা। বানর সব কিছুর জন্য উপায় বের করে আর খুশি হতে থাকে। এভাবেই দিন পার হয়ে যায়। অবশেষে খরগোশের বিয়ের দিন চলে আসে। সবাই খরগোশের বিয়েতে যায়, বানরও যায়। বানরকে দেখে খরগোশ বলে, ও বানর দাদা, তুমি এসেছো? তা তো দেরি কেন হলো গো তোমার? আর বলো না, ওই আসার সময় একটু কাজ পড়ে গিয়েছিল, তা করতেই দেরি হয়ে গেল। এভাবেই তাদের মধ্যে কথাবার্তা বলে। সেই সময় খরগোশের বউকে নিয়ে এসে চেয়ারে বসায়। সবাই সবার কাজে লেগে পড়ে। এটাই সুযোগ। এই বলে বানর সুযোগ করে একটা বস্তার ভেতর করে খরগোশের বউকে তুলে নেয় আর দৌড়ে পালায়। খরগোশের বউ চিল্লাতে থাকে, কিন্তু বানর দৌড়াতে থাকে। কিছু দূর সামনে যেতে দেখতে পায় রাজা এগিয়ে আসছে। কি ব্যাপার বানর, তোমার কাছে বস্তা কিসের? আর এভাবে দৌড়াচ্ছ কেন? মানে রাজামশাই, তেমন কিছু না।
এই বানর, তোমার বস্তা খোলো জলদি। ততক্ষণে সবাই খরগোশের বউকে খুঁজতে খুঁজতে চলে আসে। বানর বাধ্য হয়ে তার বস্তা খোলে, খুলে দেখে খরগোশের বউ। তা দেখে সবাই বুঝতে পারে বানর খরগোশের বউকে নিয়ে পালাচ্ছিল। আর এতদিনের যত চুরি হয়েছে সব করেছে এই বানর। সবাই বানরকে ভালো ভাবতো। এখন সবাই বানরকে মারধর করে বন থেকে বের করে দেয়। কোনো এক জঙ্গলে চুনচুন নামে দুষ্টু কাঠবিড়ালি তার মা কিন্টুর সাথে বাস করত। চুনচুন কখনোই তার মা কিন্টুর কোনো কথা শুনতো না। চুনচুনের এই বদমাশির জন্য জঙ্গলের সব পশুরা খুব সমস্যায় থাকতো। একদিন চুনচুন গাছে খেলা করছিল, আর সেই গাছেই চ্যাংটু নামে এক বাদর ও শুয়েছিল। চ্যাংটুকে দেখে চুনচুন তার মাকে বলে, মা, এই বাদরটা কেন আমাদের কাছে শুয়ে আছে বলো তো? এই গাছটা কবে থেকে তোমার হয়ে গেল চুনচুন? শুয়ে থাকতে দাও ওকে। কিন্তু মা, জঙ্গলে তো আরো গাছ আছে, ওকে বলো অন্য কোনো গাছে গিয়ে শুতে। চুনচুন, এই জঙ্গলটা যেমন সকলের তেমনি গাছটাও সকলের। এই জন্য এই গাছ থেকে তুমি ওকে সরাতে পারবে না। কিন্তু এই বলে চলে যায়। চুনচুনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে বাদরের কাছে পৌঁছায়। সে বাদরের লেজটাকে ডালের সাথে বেঁধে দিল। আর কিছুক্ষণ পরেই যখন চ্যাংটু বাদর ঘুম থেকে উঠল, তখন সে অন্য ডালে যাবার জন্য লাফ দিল। কিন্তু তার লেজ বাঁধা থাকার জন্য সে অন্য ডালে যেতে পারে না। আর ওখানেই সে উল্টো হয়ে ঝুলতে থাকে। আর ওখানেই সে উল্টো ঝুলে থেকে চিৎকার শুরু করলো, বাঁচাও বাঁচাও, আমি এখানে আটকে গেছি, বাঁচাও। চ্যাংটু বাদরের আওয়াজ শুনে সকল পশুরা ওখানে উপস্থিত হয়। আর ওদের মধ্য থেকে জঙ্গলের রাজা বলল, আরে চেংটু বাদর, তুমি এত চেঁচাচ্ছ কেন? কেউ আমার লেজটা ডালের সাথে বেঁধে দিয়েছে। কিন্তু তোমার লেজ ওই ডালের সাথে কে বাঁধবে? কি লাভ হবে ওটা করে? এই কাজটা ওই বদমাশ চুনচুন করেছে মনে হয়। সে এই জঙ্গলের পশুদের খুব বিরক্ত করে। এই কথাগুলো কিন্তু আর চুনচুন গাছের ওপর বসে শুনছিল। এটা শুনে চুনচুন বলল, হ্যাঁ, আমি বাদরের লেজ গাছের সাথে বেঁধে দিয়েছি। কিন্তু তুমি এসব কেন করছো? বাদর তোমার কি বা ক্ষতি করেছিল? জঙ্গলে এতগুলো গাছ আছে, এই বাদরটা এই গাছেই কেন শুয়েছিল? এটা শুধু আমাদের গাছ। এটা শুনে সকল পশুরা আশ্চর্য হয়ে যায়। তখন হরিণ বলে, চুনচুন, একটা কথা কান খুলে শুনে নাও। এই জঙ্গল সবার জন্য, তাই এখানকার গাছের অধিকার সবার। চুনচুন, আবার যদি তুমি জঙ্গলের কোনো পশুকে বিরক্ত করার চেষ্টা করো, তবে আমি তোমাকে এই জঙ্গল থেকে বের করে দেব। এটা শুনে কিন্তু তাড়াতাড়ি বলে উঠল, না না মহারাজ, চুনচুন এখনো খুবই ছোট, ওকে ক্ষমা করে দিন। আজকের পর থেকে ও এমন বদমাশি আর করবে না। এখনই চিংটুর লেজ খুলে দিচ্ছে। এই বলে কিন্তু চ্যাংটুর লেজ গাছের ডাল থেকে খুলতে লাগে। আর তখনই চ্যাংটু বাদর গাছ থেকে পড়ে যায়। এটার পর রাজা বলে, কিন্তু বুঝিয়ে দাও তোমার মেয়েকে, আমি ওকে শেষবারের মতো সতর্ক করে দিলাম। এই বলে বনের রাজা আর সবাই সেখান থেকে চলে যায়। চুনচুন, তুমি এই বদমাশি করা কবে ছাড়বে? তোমার এই বদমাশি কোনোদিন তোমায় বড় বিপদে ফেলবে, বুঝেছো? কিন্টুর কথা চুনচুনের মধ্যে কোনো দাগ কাটে না। এমন করেই কিছুদিন কেটে যায়। এরপর কোনো এক কাজে কিন্টু জঙ্গলের বাহিরে যায় আর চুনচুনকে বলল, চুনচুন, আমি একটা দরকারি কাজে জঙ্গলের বাইরে যাচ্ছি। তুমি কিন্তু এখানে কাউকে সমস্যায় ফেলো না, আর জঙ্গল থেকে দূরে কোথাও যাবে না। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে কাউকে কোনো সমস্যায় ফেলবো না। কিন্তু চুনচুনের কথায় কিন্টুর বিশ্বাস হয় না। এই জন্য তার পাশে থাকা কালু কাককে বলে, কালু ভাই, আমি জঙ্গলের বাইরে যাচ্ছি, 2 দিন পরে আবার ফিরে আসবো।
তুমি কি চুনচুনের একটু খেয়াল রাখবে? ঠিক আছে, কিন্তু তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। তোমার মেয়েকে বেশি দিন খেয়াল রাখতে আমার পক্ষে একদমই সম্ভব নয়। কালু ভাই, চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। এই বলে কিন্তু চলে যায়, আর চুনচুন ওই জঙ্গলেই থাকে। একদিন চুনচুন গাছে একা বসে ভাবছিল, মা চলে যাবার পর তো অনেক দিন হয়ে গেল, আমিও যদি জঙ্গলের বাইরে গিয়ে মায়ের সাথে দেখা করি, মা আমায় দেখে কতই না খুশি হবে। এই ভেবেই সে গাছ থেকে নামতে থাকে, যাতে সে জঙ্গল থেকে বাইরে যেতে পারে। কিন্তু গাছ থেকে নামার সময় তাকে কালু কাক দেখে ফেলে, আর সে বলে, চুনচুন, তুমি কোথায় যাচ্ছ? গাছ থেকে নিচে কেন নামছো? কোথাও নয় কালু কাকা, আমি তো এখানেই জল খেতে যাচ্ছি, জল খেয়ে চলে আসবো। ঠিক আছে, যাও, কিন্তু তাড়াতাড়ি চলে এসো, রাত হয়ে আসছে। কালু কাকের কথা শুনে চুনচুন ওখান থেকে চলে যায় আর জঙ্গলের বাইরে যাবার চেষ্টা করতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে। আর সে কাউকে দেখতে পায় না যাকে রাস্তা জিজ্ঞাসা করবে। আর এদিকে কিন্তু যখন কাছে ফিরে আসে তখন চুনচুনকে কোথাও দেখতে পায় না। কালুকে জিজ্ঞাসা করে, কালু ভাই, চুনচুন কোথায় গেছে? কিছুক্ষণ আগেই চুনচুন আমাকে বলল ও জল খেতে যাচ্ছে, তারপরও এখনো ফিরে আসেনি। ও যেন কোনো সমস্যায় না পড়ে যায়। তারপর এই কথা জঙ্গলের সব পশু পাখিদের বলে। তারা সবাই চুনচুনকে খুঁজতে লাগে। আর তখনই তারা আকাশের দিকে তাকাতে দেখে একটা বাজ পাখি এক জায়গায় ঘুরঘুর করছে। সবাই বুঝতে পারে এই বাজ পাখি চুনচুনকে তার শিকার করার জন্য চারদিকে ঘুরছে। তারপর কালু কাক উড়ে গিয়ে চুনচুনকে তাড়াতাড়ি নিয়ে আসে। তখন চুনচুন বলে, মা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাদের কথা শুনিনি, তাই আমার আজ এই দশা হয়েছে। চুনচুন, আমরা তোমায় এজন্যই বোঝাতাম, দেখলে তুমি কত বড় বিপদে পড়ে গেলে। আমায় ক্ষমা করে দাও, আজ থেকে আমি আর কোনো বদমাশি করব না। কালো পাহাড়ি বন নামে একটা বন ছিল। সেই বনে হাজারো পশু পাখির বসবাস ছিল। বনের রাজা ছিল সিংহ। সিংহর পরিবারে ছিল তার বউ সিংহী। বনের সকল পশু পাখিরা রাজা আর রানীকে নিয়ে অনেক খুশি ছিল, কারণ তারা ছিল অনেক দয়ালু। সর্বদা সকল প্রজার বিপদ আপদে সাহায্য করত। রানী ছিল গর্ভবতী, তাই বনের রাজা সিংহ রানীকে নিয়ে অনেক খুশি ছিল। কবে যে আমাদের ঘর আলো করে আমাদের সন্তান আসবে, আমি অনেক খুশি। হ্যাঁ হ্যাঁ, তা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তাই বলে কি এত অবাধ্য হলে হবে বলো? একটু তো অপেক্ষা করতেই হবে, তাই না? হ্যাঁ, তাও কথা। আমার খুব ভয় হয় গিন্নি, জানো, না জানি কখন কোন বিপদ আমাদের উপর হানা দেয়। রাজ্যবাসীরাও সব সময় এই নিয়ে চিন্তায় থাকে। তুমি চিন্তা করো না গো, তুমি দেখবে সব কিছুই ঠিক থাকবে। তুমি এমন মনমরা থাকলে যে আমারও ভালো লাগে না গো। কালো পাহাড়ি বনে প্রতি বর্ষায় বন্যা হতো। প্রচণ্ড পানির স্রোতে প্রাণ হারাতো শত শত পশু। আর এটাই রাজার বড় চিন্তার কারণ। অন্যদিকে রানীও গর্ভবতী। যদি তার কিছু হয়ে যায়, সিংহ রাজা তার রানীকে অনেক ভালোবাসে। সে কখনো তাকে তার চোখের আড়াল হতে দিত না। আর অন্যদিকে রাজার গুপ্তচর ঈগল রাজার কাছে খবর নিয়ে আসে। রাজামশাই, রাজামশাই, আরে ঈগল, কি হলো তোমার? বিশ্রাম নাও, তুমি তো হাঁপিয়ে গেছো। কি হয়েছে? কোনো চিন্তার কারণ আছে? হ্যাঁ রাজামশাই,
আমি মাত্র খবর পেলাম পাশের বনের যে শিয়ালরা আছে তারা আমাদের রাজ্য দখল করার পরিকল্পনা করছে। তারা যুদ্ধ ঘোষণা করেছে। কি বলছো তুমি ঈগল? এখন তবে কি হবে? হ্যাঁ রানীমা, আমি একদম ঠিক বলছি। তোমরা ভয় পেও না, ওরা আমাদের কিছুই করতে পারবে না। ওরা এতটাও শক্তিশালী না, আমি একাই তাদের জন্য যথেষ্ট। ঈগল, আমি তোমাকে যা বলবো তুমি ঠিক সেটাই করবে। ঠিক আছে রাজামশাই। সিংহ রাজা ঈগলকে কিছু বলে। ঈগলও রাজার কথা মতো রাজি হয়ে যায়। সেদিন রাতে হ্যাঁ গো, আমার তো মন কিছুতেই সায় দিচ্ছে না। তুমি একা কিভাবে সব সামলাবে? যদি তোমার কিছু হয়ে যায়? তুমি ভয় পেও না, তোমার রাজা এতটাও দুর্বল না। শুধু তুমি সাবধানে থেকো। সিংহ রাজা তার রানীকে অনেক বোঝায়। এভাবেই সেই রাতটা কেটে যায়। পরদিন সকালে ঈগল রাজার কাছে আসে। রাজামশাই, শিয়ালরা আজ রাতে আক্রমণ করবে। আমাদেরকে জাগ্রত থাকতে হবে। কখন আমাদের উপর আক্রমণ হবে আমরা কেউই জানি না। হ্যাঁ ঈগল, তুমি একদম ঠিক কথা বলেছো। প্রজাদের যেন কোনো সমস্যা না হয়, আমাদের সেই দিকটাও খেয়াল রাখতে হবে। সত্যি রাজামশাই, আমি আপনাকে যতই দেখি ততই আপনার থেকে আমি অনুপ্রাণিত হই। নিজের জীবন মৃত্যুর মুখে রেখেও আপনি প্রজাদেরকে নিয়ে এত ভাবেন, এটাই কি একজন রাজার কর্তব্য নয় ঈগল? একজন রাজাকে এসব করতেই হয়। যাই হোক, তোমরা যা করবে ভেবে চিন্তে করবে। সবাই এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত আছে। সেই রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন শেয়ালরা কালপাহাড়ি বনে আক্রমণ করে। রাজা আর ঈগল ওত পেতেছিল। যখনই শিয়ালরা আসে তখনই তারা আক্রমণ করে। সাথীরা আক্রমণ! ঈগল আক্রমণ! শেয়াল আর সিংহ রাজার যুদ্ধ শুরু হয়। ঈগল উপর থেকে তার মুখে করে পাথর নিয়ে শেয়ালদের উপর ছুটতে থাকে। এতে অনেক শেয়াল আহত হয়। তুমি শুধু শুধু আমাদের মাঝে শত্রুতা বানাচ্ছ শিয়াল। এখনো সময় আছে, চাইলে বন্ধুত্বের হাত বাড়াতে পারো। কখনোই না, আমরা তোমার বন্ধু কখনোই হতে চাই না। যুদ্ধ হবে আর এতে আমরাই বিজয়ী হব। এটা শুধু তোমার বৃথা চেষ্টা। এভাবেই তাদের মধ্যে যুদ্ধ হতে থাকে। এই যুদ্ধে সিংহই বিজয়ী হয়। আমি তোমাকে একদম ছাড়বো না, দেখে নিব আমি তোমাকে। সাথীরা চল জলদি। এই বলে শিয়ালরা সেখান থেকে পালিয়ে যায়। সিংহ আর ঈগল এই বিষয়ে খুব খুশি হয় যে তারা বিজয়ী হয়েছে। আমরা পেরেছি ঈগল, আমরা জিতে গেছি। হ্যাঁ রাজামশাই, আমরা পেরেছি। এই সব কথা বনের সবার কানে চলে যায়। সবাই সিংহর গুহার সামনে গিয়ে জয়ের ধ্বনি দিতে থাকে। তা দেখে রানী অনেক খুশি হয়ে যায়। সত্যি আমি অনেক ভাগ্যবতী, তোমার মতো একজন জীবন সঙ্গী পেয়েছি। আমিও তোমাকে পেয়ে অনেক খুশি রানী। তুমি সর্বদা আমাকে অনুপ্রাণিত করেছো। তোমার অনুপ্রেরণায় আমি এত দূর অব্দি এগোতে পেরেছি। এভাবেই অনেক দিন কেটে যায়। বর্ষাকালও শুরু হয়ে যায়। বৃষ্টির প্রবণতা দিন দিন বাড়তেই থাকে। এতে বনের সবাই খুব চিন্তায় পড়ে যায়। তাই সিংহ রাজা সবাইকে তার গুহার সামনে ডাকে আর বলে, আমার সঙ্গীরা, এখন বর্ষাকাল শুরু হয়েছে। যে কোনো সময় বনে প্রবল স্রোতে বন্যা হতে পারে। তোমরা সবাই সাবধানে থেকো আর বিপদের জন্য তৈরি থেকো। সবাই রাজামশাইয়ের কথা মতো প্রস্তুতি নিতে থাকে। এভাবে দিন কাটতে থাকে। হঠাৎ সেই দিন চলে এলো যেদিনের ভয় সবাই পাচ্ছিল। হঠাৎ প্রচণ্ড বেগে পানি বাড়তে লাগলো। সবাই তাদের বানানো গাছের মাচাঙের উপর উঠে বসে। তোমরা সবাই শক্ত করে মাচাঙে থাকবে, বাচ্চাদেরকে সামলিয়ে রেখো। আবারও বলছি,
সবাই সাবধানে থেকো। সিংহ রাজা যখন এভাবে সবাইকে সাবধান করে দিচ্ছিল, তখন তার হঠাৎ চোখ যায় পানিতে ভেসে যাওয়া শেয়ালের উপর। বাঁচাও বাঁচাও, আমাকে সাহায্য করো দয়া করে। আরে এটা শিয়াল না, ওকে আমার বাঁচাতে হবে। কিন্তু রাজামশাই, ও আপনাকে মারার চেষ্টা করেছে। এখন এসব ভাবার সময় নাই গোল। এই বলে সিংহ বন্যার পানিতে লাফ দেয়, আর এমন গভীর স্রোতের মাঝে তার জীবনের বিনিময়ে শিয়ালকে তার জায়গায় নিয়ে আসে। শিয়াল অনেক অসুস্থ হয়ে যায়। সিংহী শিয়ালের অনেক খেয়াল নেয় আর যত্নও নেয়। এতে শিয়াল একদম সুস্থ হয়ে যায়। সিংহ, তুমি তোমার জীবনকে মৃত্যুর মুখে ফেলে আমার জীবন রক্ষা করেছো, কিন্তু কেন? আমি তো তোমার শত্রু। শত্রুতা হয়তো তুমি করেছো, কিন্তু আমি কখনোই তোমাকে আমার শত্রু ভাবিনি। তোমাকে বিপদে দেখে আমি কোনোভাবেই হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমাকে তুমি ক্ষমা করে দাও সিংহ। আমি আমার হিংসার আমার কাজের জন্য সত্যি অনেক অনুতপ্ত। আমার বনের সব সাথীরা বন্যার কবলে পড়েছে, আমি কাউকে খুঁজে পাইনি। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাদের সাথেই থাকতে পারো। এরপর থেকে শেয়াল সিংহর বনে থাকতে শুরু করে। সে কখনোই আর সিংহকে হিংসে করে না, কারণ সে বুঝতে পেরেছে সিংহই হলো যোগ্য রাজা। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।